আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো বাড়িটা একদম ক্লিন করে ফেলেছি। পুরো বাড়িটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর আজকে পুরো সারা বাড়ি একদম ঝকঝকা করে ফেলেছে আমার মামি শাশুড়ি এসে। একদম পাতা পড়ে, গাছের পাতা পড়ে একদম ভরে গিয়েছিল সারা বাড়ির ভিতর এবং বাড়ির বাহির সাইড একদম সবকিছু একদম পরিষ্কার করে ফেলেছে। আর এইটুকু রেখে দিয়েছে কারণ এই পাশে সব গাছের পাতা রেখে দিয়েছে। অন্য এক সময় এসে মামি সব পাতা নিয়ে যাবে। তো আজকে সে একা একাই করেছে, পুরো বাড়িটা পরিষ্কার করেছে। আর আমি তো দেখা যায় সকালবেলা নিবিড়কে নিয়েই ব্যস্ত হয়ে পড়ি। তারপর আমার শ্বশুরকে চা দেওয়া, নিবিড়কে ওষুধ খাওয়ানো, ভাত খাওয়ানো। আর আজ তো নিবিড়কে নিয়ে একটু যাব ইয়াতে ডাক্তারের কাছে দেখাইতে। যার জন্য একটু ভাবলাম যে সকালবেলা না সব কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠি। মাঝে মধ্যে একটু এদিক ওদিক ঘুরে আবার কাজ শুরু করে দেই। তো আসলাম এই সাইডে, একটু রোদ উঠে গেলে তো আর আসতে পারবো না এখানে। আর এমনিতেই রান্নাবান্না শেষ করে যাব নিবিড়কে ডাক্তার দেখাতে, শহরে যেতে হবে। আজকে নিবিড়কে ডাক্তার দেখানোর দিন। তো ওইজন্য একটু ১০টা ১০:৩০টার মধ্যেই বের হয়ে পড়বো। তো ভাবলাম যে একটু এই সাইডে এসে একটু জিরিয়ে নেই। তো এখন প্রায় কটা বাজে? ৬টা ৬:৩০টার মতো বাজে। তো এখানে এসে দেখেন পুরো ক্ষেতটা একদম ধানে ভরেছিল। একবারে সব ধান কেটে এখন ধান ছাড়িয়ে আর ধানের খড়কুটোগুলো একদম রোদে দিয়েছে। এগুলোকে আবার গরুকে খাওয়ানো হবে। তো অনেকেই দেখেন ওই পাশটাতে সব ধানের খড়কুটো একদম রোদে দিচ্ছে। এর মধ্যে আমার বারান্দা একদম রোদে এসে ভরে যাচ্ছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে সবকিছু কেটে নেই। আর একটু বাইরে গেলে আরো রান্নার দেরি হয়ে যায়। তো চারিদিকে ঘুরতে অনেকটা সময় লাগে। তো আমার শ্বশুর বলছে যে, "আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করো। তাড়াতাড়ি যেতে হবে।" তো আমার শ্বশুরকে বললাম যে, "বেশি কিছু করব না। সজনে চচ্চড়ি করব। একটু মাছের তরকারি রান্না করে অমনি চলে যাব।" কারণ দেরি হয়ে গেলে ওদিকে আবার সিরিয়ালে এত লেট হয়, সবার পিছে পড়ে যাই। যার জন্য আমার শ্বশুর বলল, "এখন সমস্যা নাই কারণ আ আমাদের নিজেদেরই ডাক্তার। তারপরেও একটা নিয়মের ভিতরে থাকতে হবে। নিজেদের ডাক্তার জন্য যখন খুশি তখন একদম তার চেম্বারে ঢুকে পড়ব, সেটা তো হয় না। অনেকেই আমাদের আগে এসে বসে থেকে সিরিয়াল ধরেছে। তারা বসে অপেক্ষা করছে। তার মধ্যে যদি আমরা হুট করে যেই চেম্বারে ঢুকে যাই তাহলে কেমন হবে?" যার জন্য দেখা যায় ২-১ টা রোগী দেখার পরে যখন আমাদের ডাকা হয় তখনই আমরা ভিতরে ঢুকি। তো অনেকেই এতে খুশি হয় যে আপনারা এত আত্মীয়স্বজন আ আত্মীয়স্বজন আসেন, তারপরেও অনেক অপেক্ষা করেন, তাড়াহুড়ো করে চেম্বারে ঢুকেন না। অনেকেই বলে যে, "আপনারা আগেই যান। আপনাদের তো চেনা জানা নিজের ডাক্তার। তো আপনারা অপেক্ষা করছেন কেন?" তারপরে একটা কেমন লাগে না? অনেকেই আমরা যেরকম আ অন্য একটা ডাক্তার দেখালে সিরিয়াল ধরে থাকতে হয়। দেখা যায় ২০-৩০ জনের পরে যদি আমাদেরকে দেখে, ধৈর্য ধরে থাকতে হয়। কি করব? এখন নিজেদের মানুষ জন্য যে একদম হুট করে ঢুকে যাব সবাইকে ফেলে রেখে, তাহলে কেমন হয়? যার জন্য নিয়মের ভিতরে থাকাটাই ভালো। তো এদিকে এই তো কথা বলতে চা দিয়ে দিলাম। অলরেডি কাটাকুটা শেষ করে ফেলেছি। নিবিড়দেরকে চা দিয়ে বরং রান্নাটা শুরু করে দেব। আর নিবিড় কদিন ধরে মোটামুটি আল্লাহর রহমতে অনেকটা সুস্থ। তারপরেও ডাক্তারকে গতকাল বিকালেই ফোন দিয়েছিলাম সে আঙ্কেল বলল যে, "না, আমি নিজের চোখে না দেখে এমনি আপনাদের কোনো পরামর্শ দেব না। আর নিবিড় যে ওষুধটা খাচ্ছে নিবিড়কে দেখে তারপর ওষুধ যদি চেঞ্জ করে দেই, তো চেঞ্জ করে দেব।" তো যার জন্যই যাচ্ছি নিবিড়কে নিয়ে। তো অলরেডি নিবিড়রা খাওয়া-দাওয়া শেষ করেছে। এর মধ্যে আমার শ্বশুরকে চা দেবো, একবার নিবিড়ের আব্বুকে দিয়ে দিলাম। নিবিড়ের আব্বু একটু দেরিতেই উঠেছে। কারণ এত ক্লান্ত সে, একদম ঘুম থেকে ডেকে ওকে আর চা দেই না। অনেক সময় দেখা যায় যে রাত্রেবেলা সকাল ঘুমালে পরিশ্রমটা কম থাকলে তখন ওকে ডেকে চা দেই। তো আজকে আর ডাকিনি। দেখলাম যে ও আমাদের চা খাওয়া হইতেই ও রোজ উঠে গেছে। ভাবলাম যে দুজনকে একসাথেই চা দিয়ে দেই। তো এই তো আমার শ্বশুরকে চা দিয়ে দিলাম। শ্বশুর চা খাচ্ছে, নিবিড় অলরেডি খাওয়া-দাওয়া শেষ করেছে। আর এই বারান্দাতে একটু বসা যায় না। আর পূর্ব দিকে আমাদের
দরজা, যার জন্য দেখা যায় পুরো ভোরের আলোটা আমাদের বারান্দায় এসে পড়ে। তো এই তো একদম মাখিয়ে রান্না করছি। ২ আঁটি এনেছিল। ২ আঁটি বলতে এখানে আছে ১ কেজি এনেছিল, ১/২ কেজি গতকালকে রান্না করেছিলাম। আর আজকে রান্না করে একটু রেখে দিলাম। আমার শ্বশুর আবার ডাউল দিয়ে খুব একটা আ আমার পছন্দ, আমার শ্বশুর অনেক সময় পছন্দ করে। তো দেখলাম যে আমার শ্বশুর বারবার করে বলছে যে, "চচ্চড়ি করো, চচ্চড়িটা বেশি ভালো হয়।" তো গতকালকের চচ্চড়িটা ভালো হয়েছে জন্য আজকে আমার শ্বশুর ডাউল দিয়ে রান্না করতে মানা করল যে, "চচ্চড়ি রান্না করো।" আর ছোট মাছ দিয়ে রান্না করলে সজনেটা অনেক ভালো লাগে। তো আমার শ্বশুরও ছোট মাছ তো তেমন একটা নাই। তো যার জন্য আর ছোট মাছ দিয়ে রান্না করলাম না। এমনি চচ্চড়ি করলাম। সরিষার তেল দিয়ে। আর সরিষা বাটাও নাই। আর সেদিন কাসুন্দি বানানোর জন্য ঢেঁকিতে উম সবকিছু গুঁড়ো করলো কাসুন্দির জন্য। তো এখান থেকে যদি একটু ২-১ টা মানে অল্প করে রেখে দিতাম তাও হতো। কিন্তু মনে ছিল না। যখন কাসুন্দি বানানোর পরে তবে মনে হলো। তো আগামীকাল সুন্দর করে কাসুন্দি বানিয়ে খাবো। আম মাখা বানিয়ে খাবো। কদিন ধরেই ভাবছি যে খাবো করে আর খাওয়া হয় না। তো এখন তো ওইভাবে সময়ই পাই না। নিবিড় আমার কাছে থাকলে তো ওইভাবে সময়ই পাই না। আর নিজেরও শরীরটা তেমন একটা ভালো নেই। আর ভিডিও করি, করার পরে না একটু সময় পেলে এমনি দেখা যায় বিছানায় শুয়ে পড়ি। একটু রেস্ট নেই। শরীর খুব একটা ভালো যাচ্ছে না কদিন ধরেই। তারপরে মেডিসিনটা খাওয়ার পরে দেখছি যে আরো বেশি খারাপ লাগছে। এখন থাইরয়েড আমার একটু পরীক্ষা করতে হবে। আর অনেকদিন ধরেই করা হয় না। কি অবস্থা আছে সেটাও দেখতে হবে। বগুড়াতে যদি যাই তখন ওখান থেকে দেখাবো। একটু টেস্ট করতে হবে আসলে আমার থাইরয়েডের অবস্থা কিরকম আছে। মানে নিজের শরীরটাই বলে দিচ্ছে যে খুব একটা ভালো নেই আমি। এই তো মোটামুটি আমার আজকে রান্না করলাম হচ্ছে পুঁটি মাছ, সরপুঁটি মাছ। নিবিড়ের আব্বুর ক্ষেত থেকে বেগুন ছিল, কয়েকটা গাছ ছিল সেখানে না অনেক সুন্দর বেগুন ধরেছে। তো নিবিড় আব্বু বলল যে, "বেগুন দিয়ে আজকে মাছ রান্না করো।" তো মাশাআল্লাহ বেগুনগুলো একদম গলেই গেছে একদম খুবই সুন্দর। আর কীটনাশক সার আর সবজির স্বাদ একটু অন্যরকম হয়। খুবই মজা লাগে। তো এই তো মোটামুটি আমার রান্না শেষ। রান্না শেষ করেই এমনি রওনা দেব। নিবিড়ের দাদুকে খাবার দিয়ে তারপরে আমি আস্তে রেডি হয়ে যাব। একদম ঘেমে ভিজে গেছি। সকাল এখন বাজে প্রায় 8:45 বাজে। এখন 8টা বাজেনি। এর মধ্যে মোটামুটি আমার রান্না শেষ। আরেকটু সকালে যখন আমি ঘুম থেকে উঠেছিলাম তখনই যদি রান্না-বান্নার প্রস্তুতি নিয়ে নিতাম আ অলরেডি আমার ৭টা ৭:৩০ বাজতইন এর মধ্যে রান্নাবান্না শেষ করে আমার ১০টার মধ্যেই সব একটু জিরিয়ে-মিরিয়ে যাওয়া যেত। কিন্তু একটু দেরি করেছি। আর আমার শ্বশুর তাড়াহুড়া শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি রেডি হও, যেতে হবে। তো কিছু কাপড়-চোপড় ছিল আমার শ্বশুর এবং নিবিড়ের, যার জন্য তাড়াতাড়ি করে একটু রোদে দিয়ে দিলাম ধুয়ে। আর প্রত্যেকদিন বিছানাটা ধুতে হচ্ছে কারণ নিবিড়ের গা দিয়ে অ্যালার্জি বের হচ্ছে। ওই ডাক্তারকে একটু বলতে হবে। ঘামাচির মতো ওটাই বারবার চুলকায়। রাত্রিবেলাতে বোধহয় আরো বেশি চুলকায়। তো কি জানি এত গরমে সবার গায়ে র‍্যাশ উঠে যাচ্ছে। নিবিড় তো অনেক সারারাতই বলে, "আম্মু গাটা একদম চুলকিয়ে দাও।" সারারাতই ডিস্টার্ব করে। গতকাল অবশ্য নিবিড়ের দাদুর কাছে শুয়েছিল। নিবিড়ের দাদু বলল যে, ও আমাকে ঘুম পাড়তেই দেয়নি। সারারাত বলে, "দাদু আমার গাটা চুলকিয়ে দাও, আমার চুলকাচ্ছে।" তো আজকে ডাক্তারকে একটু বলতে হবে। আর এই গরমে না সবারই এরকম মানে হচ্ছে। গা দিয়ে কেমন র‍্যাশ বের হচ্ছে। আর এত গরমে সবার গা দিয়ে ঘামাচি হচ্ছে। আমার সারা গায়ে কোনো জায়গায় ঘামাচি নেই। হাতে আল্লাহ কি অবস্থা! হাতে ঘামাচি উঠেছিল। তো সেগুলো এখন একটু করে মরে গেছে। আমি আইস দিয়ে সুন্দর করে এই হাতের উপরে ঘষেছিলাম। দেখলাম যে ঘামাচিগুলো একদম সুন্দর মরে গেছে। তো এই তো রান্নাবান্না শেষ করে কাপড়-চোপড় ধুয়ে রেডি হয়ে সোজা চলে যাচ্ছি ডাক্তারের কাছে। তো এই তো প্রত্যেকবার যখন আমি এই রাস্তাতে যাই ভিডিও আমার করতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আর দেখেন কিছু জায়গায় একদম ধান পেকে গেছে। আর বেশি দিন নাই। ১৫ দিন ১৫ দিনের মধ্যেই দেখবেন পুরো এই চাষের মাঠগুলো ২ সাইডে চাষের মাঠগুলো একদম ফাঁকা হয়ে গেছে। একটা ধানও থাকবে না। সব উঠায়ে ফেলবে। অলরেডি কাটা শুরু হয়ে গেছে। অনেক জায়গায় তো পুরো ক্ষেত নাই বললেই চলে। আমার বাবার বাড়ির ওই সাইডে তো ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আর এদিকে একটু পিছে বুনেছে তো যার জন্য একটু দেরি হচ্ছে। আবার অনেক ক্ষেতে দেখছি যে ধান পেকে গেছে সেগুলো কাটাকাটি শুরু করে দিয়েছে। তো এই তো চলে যাচ্ছি আর বেশিক্ষণ লাগবে না। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমাদের গ্রাম থেকে শহরে যেতে প্রায়
কয় মিনিট 25 কি 30 মিনিটের মতো লাগে যদি ভালো গাড়ি পাই, তো তাড়াতাড়ি যাওয়া যায়। তো অলরেডি আমরা চলে আসছি, এখন এই তো ঢুকবো ক্লিনিকের, এই তো চলে আসছি। তেমন একটা ভিড় দেখছি না, একদম খালি দেখছি। অনেক সকাল সকালই বোধহয় আমরা সবার আগে চলে আসছি। তো নিবিড়কে ডাক্তার দেখাইয়ে আমি একটু, আমার কাজ ছিল, আমি একটা বোরখা বানাইতে দিয়েছি। বোরখাটা দেখছি অনেক লম্বা হয়ে গেছে, তো সেটা একটু সারতে আসলাম। আর কিছু হিজাব ওড়না কেনা লাগবে, তো হিজাব ওড়না তো তেমন একটা ছোট হয়, ওটা কাপড় গজ কাপড় কিনে আমি বানাইতে দিলাম, একদম বানাইয়ে ইস্ত্রি করে নিয়ে আসছি। তো অলরেডি আমি রওনা হয়েছি ঝটপট। দেখেন যেতেও দেরি হলো না, আসতেও দেরি হলো না, বেশিক্ষণ দেরি করিনি। মানে ৮ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে আমাদের সব কাজ একদম হয়ে গেছে। ১ ঘন্টা ৪০ মিনিট এর মধ্যে আবার গ্রামে চলে আসছি। মাশাআল্লাহ চলে আসছি আল্লাহর রহমতে। মোটামুটি আমরা সহি সালামতেই গ্রামের দিকে চলে আসলাম। এই তো অলরেডি বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে একটু আবার হাঁটাটা শুরু করছি। এর মধ্যেই দেখছি আমার মামি শাশুড়ি সুন্দর করে ধান একদম দেখেন ভিজিয়ে রেখে দিয়েছে, আজকে না কালকে সেদ্ধ করবে। তো মাশাল্লাহ দেখেন সব ধান একদম ভিজিয়ে রেখে দিয়েছে, এগুলো খাওয়ার ধান, সারা বছর খাবে। সে ধান একদম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছে, আগামীকাল সেদ্ধ করবে। সেদ্ধ করে রোদে দিয়ে শুকিয়ে সেগুলো আবার রাইস মেশিনে দিয়ে চাউল বের করে সারা বছর খাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।